আজকে আমরা এসেছি একটি অন্যরকম বিষয় নিয়ে। এই যে চ্যানেলটি থেকে আমরা এসেছি সেটি আসলে একটি মিউজিক চ্যানেল, কিন্তু আমরা মনে করি, আমরা যারা চালাই এই চ্যানেলটি তারা মনে করি যে মিউজিক চ্যানেল হলেও আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতার জায়গা থাকে এবং সেই দায়বদ্ধতার জায়গাগুলো আমরা কোনো মতেই এড়িয়ে যেতে পারি না। তিনি আমাদের সাথে আজকে আছেন ক্যাফে পজিটিভের কর্ণধার কল্লোল ঘোষ। আমরা কল্লোলদা বলেই ডাকি। কল্লোলদাকে আমরা পেয়েছি বিশেষ কিছু কারণে এই ভিডিওটি করা, আমাদের এই কাজটি করা। এবং আমরা যে বলি না, আমরা স্কুলে পড়তে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার হতে চাই, কল্লোলদা সেগুলো কিছুই হয়নি, এখন আমরা দেখে বুঝতে পারি। কিন্তু কোনোদিন হয়েছিল কিনা সেসব জানবো আস্তে আস্তে। আর কল্লোলদাকে জিজ্ঞাসা করবো যে এই কাজটা, এই ধরনের কাজ কেন বেছে নেওয়া? দেখো, খুব যে ভেবে চিনতে ক্যালকুলেশন করে আমি এই গত 38-40 বছর কাটিয়ে দিয়েছি তা একেবারেই নয়। গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে আমার বেশ মনে পড়ে আমি 1982 মাধ্যমিক ব্যাচ, 1982, এবং আমাদের সময় ওই মাধ্যমিকের পরীক্ষার পরে 3 মাস সময় পাওয়া যেত, এখনো হয়তো যায়, এখন তো অনেক এগিয়ে গেছে। তা তখন ওই ম্যাক্সিমাম বাবা মা মাধ্যমিকের পরেই ছেলে মেয়েকে টাইপে ভর্তি করে দিত, টাইপ রাইটিং। তা আমি একেবারেই একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলাম। তা আমার বাবাও যথারীতি নিয়ম মেনে পাড়ার টাইপ স্কুলে আমাকে ভর্তি করে দিল। তা সারাদিনে ওই টাইপ করতে যাওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না। কিন্তু আমি যখন তারও আগে, আমি 80 সালের কথা বলছি, আমি যে পথ দিয়ে স্কুলে যেতাম, এখন যেটা বেলঘড়িয়া এক্সপ্রেস হয়েছে, তখন আমি দেখতাম যে আদুল গায়ে ছোট ছোট বাচ্চারা, সে ছোট ছোট বাচ্চারা মানে 5-6 বছর থেকে শুরু করে 10-12 বছর, তারা ওই কয়লার গুঁড়ি, ওটা চলতি কথায় ঘেঁস বলে, ওরা ওই কয়লার টুকরো, কারণ বেলঘড়িয়া এক্সপ্রেসে ওই ঘেঁস দিয়ে দিয়ে রাস্তাটাও উঁচু করার কাজ চলছে, আর ওখান থেকে কয়লার গুঁড়ি বার করে করে তারা ছোট ছোট ব্যাগে ভর্তি করে তারা সেটা বাবা মার হাতে তুলে দিত। বাবা মা বোধ হয় 2 টাকায় বিক্রি করত। কয়লার টুকরো কোড়াতে কোড়াতে বড় বড় গহ্বর তৈরি হয়, হোল তৈরি হয়। তা ওই হোলের মধ্যে বাচ্চারা ওই কয়লার গুঁড়ো কালেক্ট করার নেশায় ভেতরে ঢুকে যায়। ট্রেন যায়, প্রায় দিনই 1-2 করে দুর্ঘটনা ঘটতো। তারপর হঠাৎ একদিন, তখন আনন্দবাজার, সরি, তখন অমৃতবাজার পত্রিকা আর যুগান্তর আমাদের বাড়িতে আসতো, একসাথে বেরোতো একই হাউস থেকে। তা খবর পেলাম যে 13টি শিশু ঘেঁস চাপা পড়ে মারা গেছে। 80 সালে ওই 13টি শিশু সাদা চাদরে ঢাকা মৃতদেহ আমি দেখেছিলাম। খুব হইচই, পুলিশ, রাস্তা অবরোধ, স্কুল বন্ধ হয়ে গেল। তা তারপরে 3-7-10 বাদে ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হয়েছিল যে যে শৈশবটা আমি পেয়েছি, আমার বাবা মা ছিলেন, খেলার মাঠ ছিল, একটা ফুটবল ছিল, একটা 3 চাকার সাইকেল ছিল, অজস্র বন্ধু বান্ধব ছিল, অর্থাৎ আমাদের একটা শৈশব ছিল, হয়তো তোমাদেরও ছিল। কিন্তু যে শিশুগুলো এই আর্থ সামাজিক ব্যবস্থায়, যারা জন্মালো এবং স্কুলে গেল না, ছোট বয়সেই ওই সময়ে দাঁড়িয়ে বাবা মাকে খানিকটা সাহায্য করতে গিয়ে 20তেই মারা গেল, ফুল হয়ে ফুটলো না, আমার তখন মনে হয়েছিল যে মাধ্যমিকটা দিয়ে দেওয়ার পর ওদের জন্য কিছু করব। তখন কিছু বন্ধু বান্ধব জোগাড় করে, এবং আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, পুরো কাজটাই আমি খুব ইমোশনাল, আবেগ, যে আর যেন কোনো শিশুকে এরকম দুর্দশার মধ্যে যেতে না হয়। তারপরে যখন কাজটা আমি ধীরে ধীরে শুরু করি, তখন দেখা যায় কাজটা হচ্ছিল, আবার বন্ধ হলো, হচ্ছিল, আবার বন্ধ হলো, ন্যাচারালি মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর স্কুলে ভর্তি হওয়া। আর আমি ছোটবেলা থেকে খুব পাকা ছেলে ছিলাম, আমি ক্লাস 8-এ শেষের কবিতা পড়ে ফেলেছি। কাজেই আমার সবসময় মনে হয়েছিল যে এই ব্যবস্থার মধ্যে দিয়ে যদি আমরা শিশুগুলিকে স্কুলে পাঠাতে না পারি,
ঠিক ঠিক বড় করতে না পারি। তখন এসব ছিল না, এবং তখনও ৮০ সালেও আমার যতদূর মনে পড়ে সর্বশিক্ষা মিশনও শুরু হয়নি। তা কিছু ফর্মাল নন ফর্মাল এডুকেশনের কথা, কিছু বিচ্ছিন্নভাবে কাজকর্ম নিশ্চয়ই হচ্ছিল, কিন্তু তখন এই শিশুদের নিয়ে আমরা 1986-এ দমদম স্টেশনে আমরা ফুটপাতের পাঠশালা বলে একটা স্কুল শুরু করি। কেন দমদম? এক হচ্ছে আমার বাড়ির কাছে, আমি উত্তর কলকাতা, উত্তর শহরতলির ছেলে, আমার বড় হয়ে ওটা বড়নগর অঞ্চল। স্বাভাবিকভাবেই দমদম স্টেশনে একটা জাংশন, দমদম স্টেশনে চক্র রেলও যায়, সারফেস রেল যায়, আর এখন তো গমগম করে মেট্রো রেল। ওখানে একসাথে আমাদের পড়ানোর কাজ আর তার সঙ্গে সঙ্গে মানুষকে সচেতন করার কাজটা কিন্তু হতো। দমদমে পড়াতে পড়াতে একদিন আমারই একটি ছাত্রী আমাকে বলল, আমরা প্রথমে খুব একটা পড়াতাম না, আমরা যেতাম, ওদের সঙ্গে বন্ধুত্ব করতাম, বসতাম, যতটা পারতাম খাওয়া দাওয়া জোগাড় করে ওদেরকে দেওয়ার চেষ্টা করতাম, এবং একেবারে অক্ষর চেনানোর কাজটা, বা নাম, ধরুন কারোর নাম হয়তো মধুমিতা বা কারোর নাম হয়তো শ্যামল, তা আমরা সেই নামটা ওদের লেখানোর বা সই করানোর চেষ্টা করতাম। তারপরে কিছু বাচ্চা আসতো, কিছু বাচ্চা চলে যেত, কারণ ওদের কাছে তখন এই স্কুলে পড়তে আসা, পেটে খিদে, তো ভিক্ষে করাটা অনেক বেশি জরুরি ছিল। স্কুলে পড়াটা প্রিভিলেজ। তারপর ধীরে ধীরে যখন ওদেরই একটি মেয়ে আমাকে বললো, তার নাম মধুমিতা, যে আঙ্কেল তুমি তো আসো, আমাদের পড়াও, চলে যাও। আমি দুবেলা যেতাম না স্টেশন। এখন একজন ভদ্রমহিলা কাজটা করেন। তা সেখানে আমি দেখতাম যে ওরাই বললো যে তুমি একবার রাত্রিবেলা এসো। তা রাত্রিবেলা গিয়ে দেখলাম কি ভয়ঙ্কর, যে সেখানে কেউ ছেড়ে কথা বলে না, হকার, রেলওয়ে পুলিশ, মানে একটি বাচ্চা মেয়ে, তার যদি 12, 13, 14 বছর, তাদের 10 বছর বয়স হলো, তখন বললো যে আমরা রাতে খুব নিরাপত্তাহীনতার অভাব হতো। তারপরে ধীরে ধীরে ওদের বলেছিলাম যে এটা আমি যদি টাকা পয়সা জোগাড় করতে পারি, তোদের জন্য একটা বাড়ি কিনবো। ফাইনালি যে প্রায় 10-12 বছর পরে করতে গিয়ে আমরা দমদম স্টেশন এবং ওই বিটি রোডের কাছাকাছি ওখানে প্রথম একটা 4তলা বাড়িতে আপন ঘর বলে একটা সেল্টার হোম, বলবো আমি, একটা সেল্টার হোম শুরু করি। এই সেল্টার হোমটাতে আমরা প্রথমেই ভেবেছিলাম যে এটা কখনো জেলখানা হতে পারে না, তোরা আসবি, ম্যান্ডেটরি হচ্ছে স্নানটা করতে হবে। স্নানটা করার পর ওখানে লুডো, ক্যারাম বোর্ড ইত্যাদি রাখা থাকতো, প্রত্যেকের আলাদা আলাদা গামছা বা তোয়ালে রাখা থাকতো, আলাদা সাবান রাখা থাকতো। তখন খুবই কষ্ট হতো, এবং রাত্রিবেলা একটা খাবারের ব্যবস্থা থাকতো, সেটা খিচুড়ি হতে পারে, ভাত ডাল হতে পারে, যদি কপাল ভালো থাকে একটু চাল ডাল, তাতে একটু মাংস দিয়ে একটা বিরিয়ানি হতে পারে। কিন্তু ওদের ওই জায়গাটা ছিল যে ওরা সারাদিন ওদের মতন করে স্বাধীনভাবে জীবনযাপন করবে, রাতে যদি বিপদে পড়ে, তাতে আমরা দেখতাম শীতকালে বা বর্ষাকালে বাচ্চার সংখ্যা বেশি, অন্য সময়টা কম। ওরাই বললো আঙ্কেল স্কুলে যাও। মানে আমি সবসময় মনে করি যে ডেভেলপমেন্টটা উপর থেকে চাপিয়ে না দিয়ে এটা যদি পার্টিসিপেটরি হয়, ওরা বলুক ওরা কি চায়, এবং ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মধ্যে দিয়ে গিয়ে এই যে আমরা যে ক্যাফেটেরিয়াতে এখন বসে আছি, এটা প্রায় গত 30 বছরের পরিশ্রমের ফসল। আমরাই বসে ঠিক করেছি যে ওরা কি করবে। তা আমাদের আপনজন বলে বাড়িপুরের কাছে যে হোমটা আছে, তার গল্প পরে বলবো। সেখানে আমরা একটা বেকারি ইউনিট শুরু করেছিলাম, ওই কেক, বিস্কিট, মাফিনের মোমো বন্ধ, তারপর বললাম চল একটা ক্যাফেটেরিয়া করলে কিরকম হয়। মূল বিষয়টা যে জায়গায়, সেই বিষয়টা হচ্ছে যে আমরা যারা মোটামুটি ফর্মাল এডুকেশনের মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছতে পারছিলাম, আমরা যদি একটুখানি, মানে ওর মধ্যে না ছিল ধর্ম, না ছিল খুব বিজ্ঞান ভিত্তিক এগিয়ে চলা, শুধু একটা অনেস্ট ইমোশন ছিল যে না, এই বাচ্চাটাকে আমাকে স্কুলে ভর্তি করতে হবে। এবং তখনকার বাচ্চাগুলো ওরা চাইতো, যে সবাই যে চাইতো তা নয়, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে আপন ঘরটা বড় হয়। তারপরে আমরা কিছু মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চা আমাদের সঙ্গে ওই প্ল্যাটফর্ম সূত্রেই যোগাযোগ হয়, তাদেরকে নিয়ে আমরা প্রথমে সল্টলেকের কাছে একটা ভাড়া বাড়িতে আপনজন শুরু করি। পরবর্তীকালে আমরা আপনজনটাকে
ওই দক্ষিণ শহরতলি বলবো, সোনারপুর থানার আন্ডারে গোবিন্দপুর গ্রাম, বারুইপুরের কাছে। আমরা ওখানে ওই আপনজনের একটা ক্যাম্পাস তৈরি করি। এই করতে করতে আমাদের কাছে কিছু বাচ্চা আসতে শুরু করে, এবং সেই বাচ্চারাও মানে সেটা তো তারা আইডেন্টিফাই সেই সময়টা, মানে আমি ধরো তোমায় যদি এই 86-87 সাল থেকে 90-95 সাল অব্দি ধরি, এবং তার উপরে ওই সময় এইচআইভি নিয়ে একটা ত্রাহি রব ছিল, মানে এইচআইভির সংখ্যাও বেশি ছিল, তার মধ্যে মানুষের আতঙ্ক, মানুষের ভয় পাওয়া, এইচআইভি মানুষের সঙ্গে একেবারে কুকুর বেড়ালের মতো আচরণ করা, এইগুলো হতে থাকছিল। তখন আমাদের কাছে একটি একেবারে ছোট ফুটফুটে শিশু আসে, এবং পরবর্তীকালে আমরা জানতে পারি সেই ছেলেটি এইচআইভি পজিটিভ। তা ধীরে ধীরে আমরা ওকে নিয়ে একটা আমাদের হোমের মধ্যে একটা ইনক্লুশন প্রোগ্রামে কাজ শুরু করি। প্রথম এইচআইভি বাচ্চা নিয়ে কাজ। পরবর্তীকালে যখন আমরা কাজটা শুরু করি, তখন দেখা যায় যে স্কুলে ভর্তির ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে ওই সময়টাতে এদের একটা মস্ত বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। এদের হয়ে ভয়েস রেজ করা, শিশুদের হয়ে, এবং যে শিশুরা আমাদের টার্গেট গ্রুপ, তাদের যারা বাবা মারা, অধিকাংশ ক্ষেত্রে বাবা মা নেই, হয়তো আছে আমরা জানি না, হয়তো বাবা পালিয়ে গেছেন, মারা গেছেন, মা দুজনেই অসুস্থ, এবং তখন ওই শিশুটা একটা দুটো করতে করতে প্রায় 80টি শিশু আমাদের আনন্দঘরে বড় হতে থাকে। সেই আনন্দঘরের পথ চলা শুরু। আমরা মূলত যে সংগঠনটার সঙ্গে যুক্ত থাকছি বা কাজ করছি, আমরা সেখানে দুটো সাবজেক্টে খুব এমফাসিস করি। এক হচ্ছে এডুকেশন, আর তার সঙ্গে হেলথ কেয়ার। কিন্তু এই বাচ্চারা যখন বড় হচ্ছে, আমরা মূলত সোশ্যালি অরফ্যান যারা, তাদের নিয়ে কিছু কাজ করেছি, মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চা যারা, তাদের নিয়ে কিছু কাজ করেছি, অ্যান্ড অফকোর্স এইচআইভি পজিটিভ বাচ্চা যারা, তাদের নিয়ে কাজ করেছি। এখন ছবিটা অনেক চেঞ্জ হয়েছে। আমরা যদি এইচআইভি নিয়েই আলোচনা করি, এই যখন ক্যাফে পজিটিভ শুরুর কথা ভাবছি, 2018 কথা ভাবছি, তার কারণ জুভেনাইল জাস্টিস অ্যাক্টে এখন যদিও প্রজেক্ট বাৎসল্য বলে আরেকটা সুযোগ এসছে। তা তুমি যদি ভেবে দেখো রিয়া, আমাদের 18 বছর বয়স হয়েছে, আমরা তার পরের দিনই রোজগার করতে শিখে যাই। আমাদের বাবা, কাকা, দাদা, দিদিরা 5 বছর, 6 বছর, 10 বছর আমরা নিজেরা নিজেদের তৈরি করার সুযোগ পেয়েছি। তো আমাদের জুভেনাইল জাস্টিস একটা এমনই যে 18 বছরের পরে তুমি বাচ্চাটাকে আর হোমে রাখতে পারবে না। তাহলে সে যাবে কোথায়? এক, তার বাবা মা নেই; 2, তার কোনো বাসস্থান নেই; 3, অ্যান্টিরেট্রোভাইরালের জন্য তার স্কিল ডেভেলপমেন্ট বা হায়ার এডুকেশনের জন্য আরো খানিকটা সময় দরকার, অর্থাৎ রোজগার করার জন্য 18 years is too early। তখন আমরা ঠিক করি যে আমরা যদি এরকম একটা প্ল্যাটফর্ম করতে পারি, এই প্ল্যাটফর্মটায় মাল্টিপারপাসলি প্রবলেম সলভ হবে। আমি অনেক জায়গাতেই বলি যে ক্যাফে পজিটিভ বেসিক্যালি একটা কফির দোকান নয়, দিস ইজ নট এ ক্যাফেটেরিয়া, দিস ইজ এ মুভমেন্ট। মানে এটা মনেই হয় ক্যাফেই কেন হঠাৎ করে? হ্যাঁ, ক্যাফে এই কারণে, যেখানে মানে তুমি ধরো নগরায়ন যেমন করে হচ্ছে, এগিয়ে চলেছে, তুমি দেখবে যে 18 বছর হয়ে গেলে সে কি পদ্ধতিতে বেরিয়ে, মানে একটা ইয়াং ছেলে, তার কাছে একটা বাইক আর তার কাছে একটা মোবাইল থাকাটা খুব জরুরি। সেটাই তার অস্তিত্ব, তার আইডেন্টিটি প্রমাণ করে যে আমার একটা বাইক আছে এবং একটা মোবাইল আছে। আমি এদের দোষ দিই না। ঠিক তেমনি এই আমাদের পাড়ার সময় যেমন মনে আছে যে গৌরদার চায়ের দোকান, গুপিদার চায়ের দোকান, একটা বেঞ্চ পাতা থাকতো, একটু চাটা খেলাম, একটু রাজনৈতিক অরাজনৈতিক মোহনবাগান ইস্ট বেঙ্গল দিয়ে কথোপকথন হলো, উপায় না থাকলেও খানিকটা পরচর্চা পরনিন্দা হলো। কিন্তু গত 2 দশকে এই সংস্কৃতিটা বদলে আমরা ক্যাফেটেরিয়া সংস্কৃতিতে ঢুকে পড়েছি। এখন একটা ঝাঁ চকচকে ক্যাফে, কফি ক্যাফে, কিন্তু কত সিটার সেটা দরকার নেই। আমি এমন ক্যাফেটেরিয়াও জানি যেখানে 6টা লোক বসতে পারে। তা তখন আমার যেটা মনে হলো, আমরা যদি একটা ক্যাফেটেরিয়া করি, এটা তো একটা সাংঘাতিক, এটা বলে রাখা ভালো, এশিয়ার প্রথম ক্যাফেটেরিয়া যেটা এইচআইভি পজিটিভ বাচ্চারা অপারেট করছে, ওরা ম্যানেজ করছে, ওরা অ্যাকাউন্টস রাখছে, ওরা বাজার দোকান করছে।
সেখানে আমার এক কাজে দু কাজ হবে। যারা কফি খেতে আসছেন তারা জেনে আসছেন যে আমি এমন জায়গায় কফি খেতে যাচ্ছি যেখানে এইচআইভি পজিটিভ বাচ্চারা আছে। ওই ট্যাবুটাও যে ওদের ওই ট্যাবুটা, তার কারণ ট্রাস্ট মি, আমার ছেলেমেয়েরা কোনো প্রবলেম নয়, প্রবলেম রেস্ট অফ দ্য সোসাইটি, প্রবলেম এই মানুষেরা। মানে এমন এমন প্রশ্ন, মানে 18 সালের কথা বলি, তখন তো আমরা অনেকে এগিয়ে গেছি, প্রত্যেকের হাতে হাতে ফোন। আচ্ছা আপনি কে করবেন এটা? চলবে তো? আরে ভাই আমি জায়গা ভাড়া নিয়ে দেবো, চলবে চলবে না আমার দায়িত্ব। পাড়ার লোক কি বলবো? একজন বললেন জায়গাটা তো আমি দেবো, কিন্তু জয়েন্ট প্রপার্টি আত্মীয় স্বজন রাজি হচ্ছে না। কারণ এইচআইভি পজিটিভ পজিটিভ শুধু রাজি হচ্ছে। এবং যোধপুর পার্কে ফাইনালি যখন জায়গা পাচ্ছি না, তখন আমার এক বন্ধু, সে বলতো দেখো আমার গ্যারেজ থেকে গাড়িটা বাড়ি রাখতে পারি, তুমি আমার গ্যারাজে খুলতে পারো। তা আমরা এটা 10x10 গ্যারেজে, না ছিল কিচেন, না ছিল ওয়াশরুম, না ছিল বসার জায়গা, এভাবে সেখানে আমরা একটা শোকেস লাগিয়ে প্রথমে শুরু করলাম। কিছু মাফিন টাফিন কিছু বানানো হতো, কিছু ট্রেনিং হতো, আর কফিটা আমরা বানাতাম। 18-19 চলার পরেই ওর 11 বছর পরে, আমি 1 বছর পরে ওকে কে কি বললো জানি না, বললো না এবার তোমার আমি গাড়িটা ভেতরেই রাখবো, মানে কেটে বড় দিল। তারপর তো এলো কোভিড। তারপরে আমরা ওই বিভিন্ন যোগাযোগের মধ্যে দিয়ে, এখানে একটি দুর্গাপুজো কমিটি আছে, তার সেক্রেটারি আমায় বললো যে আমার এক বন্ধু আছে ছোটবেলাকার, সে ক্যাফে পজিটিভ সম্পর্কে জানে, সেই জায়গাটা দিতেও চায়, তুমি এসে যদি কথা বলো। ঠিক এক্স্যাক্টলি যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি, এটা একটা বিজ্ঞাপন সংস্থার অফিস ছিল। আচ্ছা, এইখানে বসেই ল্যান্ডলেডির সঙ্গে আমার কথা হয়। তিনি বললেন দেখুন আমার ওই ট্যাবুটাবু কিছু নেই, আমরা এখানে বোধহয় 2020-তে, ওই আমার মনে আছে, এখানে উদ্বোধনের দিন সবাই সেই মুখে মাস্ক, হাতে স্যানিটাইজ করে, মানে সেটা হয়তো করোনাটা আমাদের পক্ষে অনেকটা আশীর্বাদও হয়েছে। মানুষ বুঝেছে তখন এইচআইভি থেকে করোনাটা বেশি বিপজ্জনক। তা ওই করোনা পিরিয়ডের মধ্যেই আমরা ক্যাফেটেরিয়াটা শুরু করি, এবং এখন আমাদের দুটো হয়েছে, আরো দুটো আসবে। পাটুলিতেও আমাদের একটা আছে। ছেলেমেয়েরা কিন্তু আস্তে আস্তে নিজেদের কনফিডেন্স, তার কারণ হচ্ছে মূল যে জায়গাটা, যেটা হচ্ছে আমরা তো সবাই সমাজের কোনো না কোনো ভাবে একটা স্টেক নিয়ে আছি। মানে সকালবেলা যে ভদ্রলোক বাড়িতে দুধ বা খবরের কাগজটা পৌঁছে দেন, তারও সোসাইটিতে একটা স্টেক আছে। আমাদের ভাবতে হবে, আমাদের মাইন্ডসেটে ভাবতে হবে যে এই ছেলে মেয়েগুলি আমার সমাজের সন্তান। আমার জানার দরকার নেই তার কে বায়োলজিক্যাল বাবা ছিল, কে বায়োলজিক্যাল মা ছিল, তা নয়। আমার সমাজ, আমার শহর ওদের কিভাবে অ্যাকসেপ্ট করছে, এই লড়াইটা শুরুর দিকে যতটা কঠিন ছিল, এখন অনেকটা সহজ হয়েছে। এখন ক্যাফে পজিটিভের একটা খ্যাতি হয়েছে, মানুষজন আসেন, এবং মানুষজন এখন কিন্তু ওই ইমোশনটা নিয়ে আসেন না। মানুষজন এখানে এসে ফিশ ফ্রাইটা আরেকটু গোল্ডেন কালার ভালো ভাজা হলে ভালো হতো, আর স্যান্ডউইচটা ভালো হয়েছে, আমরা এখানে অরিজিনাল ইটালিয়ান বিনস ইউজ করছি, একেবারে আধুনিক কফি মেশিনস আমরা কিনেছি। এবং তুমি যদি ঘুরেও দেখো, ওয়াশরুম থেকে ওদের ব্যবহার, প্রাইস লিস্ট, সবটাই আমরা অন্যান্য প্রথম শ্রেণীর ক্যাফেটেরিয়াকে টক্কর দিচ্ছি। এটা মানুষজন ভালোভাবে নিচ্ছে। কিছু ব্যতিক্রমী ঘটনা নিশ্চয়ই আছে, আমাদের খুবই ঘনিষ্ঠ ইউনিভার্সিটি, এবং জল পর্যন্ত খান না তা সেটা ধীরে ধীরে আবার অনেকে বলছেন আমি জানতাম না, কিন্তু এতজন খাচ্ছে, খেলে কিছু হবে না তো? আমার ছেলেমেয়েরা বলে দূষণ কি, খাবেন বলুন, ইত্যাদি। তো এইটা ধীরে ধীরে এই ট্যাবুটা, কারণ আমি মেসেজটা দিতে চাই যে যারা এইচআইভি পজিটিভ মানুষ আছে তাদের সাথে একসাথে ফুটবল খেললে, একসাথে চা খেলে, কফি খেলে, এক ঘরে শুলে, এক স্কুলে কলেজে পড়লে, এক অফিসে চাকরি করলে, কিছুতেই এইচআইভি হওয়ার সম্ভাবনা নেই। তা চিকিৎসা ক্ষেত্রে এখনো কিছু, আমরা যেমন স্কুলের ক্ষেত্রে, আমাদের স্কুলে ভর্তি করা একটা বড় সমস্যা ছিল। হ্যাঁ, মানে এটাই, মানে আমার মানে এটা একটা এই বাচ্চারা যখন কি কি এক্সকিউজ শুনতে হয় স্কুলে ভর্তি, এই বাচ্চারা যখন স্কুলে যাচ্ছিল প্রথম দিকে, আমার বেশ মনে আছে একটা এগেইনস্ট ফোর্স তৈরি হলো, গার্জেনদের বোঝানো হলো
ফাইনালি এদের স্কুলে যাওয়াটা বন্ধ করে দেওয়া। এক্সকিউজ কি ছিল? এক্সকিউজ হচ্ছে যে ওই একই ওরা একসঙ্গে বাথরুম ব্যবহার করলে বা ওরা একসঙ্গে খাবার খেলে যদি আমাদের বাচ্চাদের হয়ে যায়। তারপরে অফকোর্স আমি এটা 2011 সালের আগের ঘটনা বলছি, তখন সরকারি প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করি। এখন তো রাইটস টু এডুকেশন হয়ে গেছে। স্কুলের হেডমাস্টার মশাই ওই সময় দাঁড়িয়ে বলছে, আরে কলরবাবু নাম তুলে দিয়েছি, ওদের স্কুলে আসার দরকার নেই, প্রেজেন্ট করে দেবো। এবং এখনো কোনো কোনো ক্ষেত্রে হয়, আমি হঠাৎ করে স্কুলে গিয়ে দেখি যে বাচ্চাটাকে কারণে অকারণে ক্লাসের বাইরে টয়লেটের সামনে বসিয়ে রেখেছে। এটা ছিল, এখনো যে 100% হয়েছে তা নয়। এর বাইরেও বহু ক্ষেত্রে আমরা যদি জানতে পারি যে বাড়ি ভাড়া দিচ্ছে না, HIV পজিটিভ শুনে বার করে দিয়েছে। প্রত্যেকটা আইনত অপরাধ, করতে পারেন না। এবং এখন তো আপনার শুনলে ভালো লাগবে যে এখন নতুন গভর্নমেন্টের কনসেপ্ট এসছে ফস্টার কেয়ার। নতুন ফস্টার কেয়ার বিলে HIV পজিটিভ বাচ্চাকেও আপনি ফস্টার কেয়ারে নিতে পারেন। ইটস ওয়ান্ডারফুল থিং। গভর্নমেন্ট ইজ ভেরি পজিটিভ। এবং আমার যেটা বলতেই হয়, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন এবং আমাদের রাজ্যে যে স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আছে, HIV নিয়ে মানুষকে সচেতন করার ক্ষেত্রে মানে তাদের অবদান গত 3 দশকে মানে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এবং আমাদের রাজ্যে যে PMTCT প্রোগ্রাম আছে, মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, সম্ভবত কর্ণাটকের পরেই আমাদের পশ্চিমবঙ্গ। এবং বহু HIV পজিটিভ মা HIV নেগেটিভ বেবি জন্ম দিচ্ছে। অর্থাৎ বিজ্ঞান এবং প্র্যাকটিস দুটোই আমরা এগিয়েছি। এবং যেহেতু সমস্যাও থাকে, এত বড় দেশ, এত বড় জনসংখ্যা, সবাইকে যথাযথ তো আমরা বুঝতে পারি না। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে পেডিয়াট্রিক HIV থেকেও পেডিয়াট্রিক ডায়াবেটিক আমাদের কাছে অনেক বেশি বিপজ্জনক। এটা নিয়েই ক্যাফে পজিটিভ করার তোমার যে মূল প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে যে ক্যাফে পজিটিভ একটা প্ল্যাটফর্ম, এবং এই ক্যাফে পজিটিভের মধ্যে দিয়ে এদের যেমন নিজের পায়ে দাঁড় করানোর একটা নিরন্তর প্রচেষ্টা আমাদের চলছে। চেঁচা মিচি হই চই, কারণ ওরা প্রত্যেকে অ্যান্টি রেট্রোভাইরাল ভীষণ মুড সুইং করে, রেগে গেলে হবে না। আর তারপর তো আছে নয়নের মণি ফোন। হ্যাঁ, এই সমস্ত মিলিয়েই ওদেরকে যেমন করে হোক আমাদের সমাজের একজন করে তুলতে হবে। এটাই এখন ক্যাফে পজিটিভের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। মানুষ যেভাবে এগিয়ে আসছে, মানুষ যেভাবে রেসপন্স করছে, আমি নিশ্চিত আর বেশি দিন নেই এই HIV পজিটিভ মানুষেরাও তাদের সম্পর্কে যে যে একটা রং কনসেপশন HIV নিয়ে ছিল, এটা ধীরে ধীরে কাটিয়ে ওঠা যাচ্ছে। তো সবাইকে তো ক্যাফে পজিটিভে প্লেসমেন্ট দেওয়া সম্ভব হয় না, যারা না অফকোর্স নয়। তাহলে ব্যাপার হচ্ছে যে তাহলে কি মানে আমরা যেটাকে কোট আনকোট স্বাভাবিক জীবন বলি, বাইরে কাজ করা, স্বাভাবিক রকমের কাজ করা, নর্মাল সার্ভিস করা যেগুলো বলি, সেরকম বা যারা বড় হয়ে যাচ্ছে, সেই বয়সটা পেরিয়ে যাচ্ছে কাজে, তারা দেখুন আমরা মূলত যেটা করি যে ক্লাস 10 এর পরে আমরা বাচ্চাদেরকে ভোকেশনাল ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করি। অফকোর্স 2-4 জন যারা হায়ার স্টাডি করতে চায়, এডুকেশন ইজ প্রায়োরিটি। আমরা কতগুলো আফটার কেয়ার করেছি। যেমন ধরুন আমাদের 3-4টে বাচ্চা তারা জর্জ টেলিগ্রাফে ভর্তি হয়ে এয়ার কন্ডিশন মেকানিজম শিখে এখন কন্ট্রাক্টরের আন্ডারে মেট্রো রেলের এসি কোচ মেইনটেনেন্সের কাজ করছে। কয়েকজন ব্যাংকের ব্যাক অফিসে কাজ করছে। একটি ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। অর্থাৎ সেগুলো তো হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল প্লেসমেন্ট, সেটা আমাদের একটা বড় অ্যাক্টিভিটি। আমাদের একজন প্লেসমেন্ট অফিসার আছেন। আমরা সমাজের বিভিন্ন স্তরে ছোট উদ্যোগপতি, ছোট এন্টারপ্রেনার বা অন্য কোথাও কাজ করছেন যার খানিকটা স্কিল বা আনস্কিল হিউম্যান রিসোর্স লাগবে, আমরা তাদের সঙ্গে নেটওয়ার্কিং করে তাদের কাজের বন্দোবস্ত করি। আর ক্যাফে পজিটিভে অফকোর্স সবাই কাজ করবে না, কিন্তু আমাদের 1টা 2টো 3টে 4টে করে ক্যাফে পজিটিভ বাড়ানোর ইচ্ছে আছে। ক্যাফে পজিটিভের কাজটা এই ধরনের ছেলেমেয়েদের ক্ষেত্রে একটা ভালো লাগার জায়গা, এবং সেখানে যেখানে সরাসরি ক্যাফে পজিটিভকে মাঝখানে রেখে সাধারণ মানুষের সঙ্গে ওদের একটা সম্পর্ক গড়ে উঠছে। ধরুন আমার একটি ছেলে একটা নামী বিস্কিট কোম্পানিতে কাজ করে, ওদের প্রতি মাসে একদিন করে মেডিকেল কলেজে গিয়ে এই অ্যাক্টিভিটি হয়। তা ওই
ওই ফ্যাক্টরিটা আইএসও ফ্যাক্টরি, ওদেরও প্রতি মাসে প্রতি বছর একটা করে ওই আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কিছু টেস্ট করতে হয়। ছেলেটির সুপারভাইজার কোনোভাবে জানতে পারে ছেলেটি এইচআইভি পজিটিভ, তৎক্ষণাৎ তাকে বসিয়ে দেয়। খবর পাই, আমায় ফোন করে, আমি যাই। ফ্যাক্টরি কর্তৃপক্ষ জানতেন না, গিয়ে কথা বলার পরে তাকে আবার চাকরিতে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু তাকে সরাসরি প্রোডাকশন থেকে সরিয়ে প্যাকেজিং এর কাজে দিয়ে দেওয়া। চাকরিটা তো থাকলো। এবার ব্যাপারটা হয় কি, অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে সে এইচআইভি পজিটিভ এটা ডিসক্লোজ করতে চায় না। আমাদের ক্ষেত্রেও একটা খুবই গত বছর একটা বড় দুর্ঘটনা ঘটেছে। আমাদের হোমে একটি ছেলে একটি মেয়ের আমরা বিয়ে দিয়েছিলাম। ওরা বড় হচ্ছে, হাতে মোবাইল ফোন আছে, ওদের তো প্রেমে পড়াটা স্বাভাবিক। আমি দেখে নিই যে যে ছেলেটির সঙ্গে প্রেম করছিস সে তো ঠিক লাইফ পার্টনার কিনা, সে তোকে ভালোবাসবে কিনা। ছেলেটিকে ডেকে পাঠানো, ওদের মেডিকেল কলেজের সিঁড়িতে আলাপ, ছেলেটাকে ডেকে পাঠালাম, আমাদেরও পছন্দ হলো। আমরা গত বছর 12ই মে আমরা ওদের হইচই করে বিয়ে দিলাম। বিয়ে হলো, সবাই এলেন, সমাজের জনপ্রতিনিধিরা এলেন, সেলিব্রিটিরা এলেন, পুলিশ প্রশাসন, সরকারি লোকজন, বন্ধু বান্ধব, হই করে বিয়ে হলো। ছেলেটি একটি স্পেশাল এডুকেশন স্কুলে পড়ায়, সে বলেনি সেই এইচআইভি পজিটিভ। মিডিয়া খবর তুলল, ছেলেটি চাকরিতে গিয়ে তাকে বলা হলো না, তোমার চাকরিটা আর নেই। কে করলেন? একজন চিকিৎসক ডাক্তারবাবু, ওই সোসাইটির সেক্রেটারি, ইএনটি স্পেশালিস্ট। ডাক্তারবাবু বলছেন আমি বুঝছি, কিন্তু আমার গার্জিয়ানরা বুঝছে না। ডাক্তারবাবু বা যারা আছেন তাদের আরো সদর্থক ভূমিকা আমরা এক্সপেক্ট করেছিলাম, শিক্ষিত মানুষ। হয়নি, আনফরচুনেট হয়নি। আমরা এখনো ছেলেটির চাকরি জোগাড় করে দিতে পারি। কিন্তু এই ঘটনা 2019-20তেও ঘটছে, 2021-22-এও ঘটছে। অর্থাৎ সে যখন ডিসক্লোজ করছে আমি এইচআইভি পজিটিভ, দেখুন সুপ্রিম কোর্টের পরিষ্কার ভার্ডিক্ট আছে, আমি ডিসক্লোজ করতেও পারি না। তার কাজে আপনার ব্যক্তিগত মত, আপনি বললেন না এইচআইভি পজিটিভ, যখন জানতে পারা গেল তখন বললেন না অন্য গার্জিয়ানটা পাঠাতে চাইছে। তো এইটা আছে, এটার জন্যই ক্যাফে পজিটিভের লড়াই। কিন্তু এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু অফকোর্স সংখ্যায় কম, দু একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু রাজ্যে বা দেশে ঘটছে। তা আপনি যেটা বলছিলেন বা তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে যে আমার তোমার ইমিউনিটি ক্যাপাসিটিটা হচ্ছে অ্যাবসলিউটলি নর্মাল, আর ওদেরটা আর্টিফিশিয়াল। তোমার আমার যদি একটু জ্বর সর্দি কাশি হয়, একটা ক্যালপল খেলে বা একটা প্যারাসিটামল খেলে আমাদের ভালো হয়ে যাবে। ওদের ক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগবে, তার কারণ হচ্ছে ওদের ইমিউনিটিটা একটু কম্প্রোমাইজ, ইমিউন সিস্টেম। এটার জন্য ন্যাকোর ম্যান্ডেটারি আছে যে প্রত্যেকটি এইচআইভি পজিটিভ মানুষকে অ্যান্টিরেট্রোভাইরালটা খেতে হবে। ওটা একটা সেফটিটা, এবং এটা বিনা পয়সায় পাওয়া যায়, প্রত্যেকটা মেডিকেল কলেজে পাওয়া যায়। এইচআইভি পজিটিভ ধরা পড়ার পরে কাউন্সেলিং করে তাকে সেটা তার CD4 কাউন্ট করে ধরা যায়। অর্থাৎ যেমন আমার ব্লাড সুগার আছে, প্রতিদিন সকালে আমাকে সকালবেলা একটা কিছু খেয়ে একটা সুগার বা একটা প্রেশারের ওষুধ খেতে হয়। ওদেরও রাত্রি 9টার সময় একটা অ্যান্টিরেট্রোভাইরালের একটা বড়ি খেতে হয়। ওর সঙ্গে আমার জীবনযাপনে, চিন্তা ভাবনায়, মেলামেশায়, কাজকর্মে কোথাও কোনো রকম পার্থক্য নেই। এটাই আমাদের বুঝিয়ে যেতে হবে, এবং সেটার জন্যই এই ক্যাফে পজিটিভের মুভমেন্ট তৈরি করা। মানে এই যে আমরা এত অ্যাওয়ারনেসের কথা বলছি, খানিকক্ষণ আগে যে বলছিলেন যে 3 দশক ধরে, আমিও ছোটবেলায় যখন আমরা পড়তাম স্কুলে, তখন ওই আমার এখনো মনে আছে একটি বিশেষ 4 ডিজিটের নাম্বার দেওয়া হতো, যেখানে সাধারণ মানুষকে অ্যাওয়ার করার জন্য বলা হতো আপনারা কথা বলতে পারেন। মানে আমরা ছোটবেলায় খুব হাসি ঠাট্টা এইসবই অ্যাডভার্টাইজ বা কার্টুনগুলো থেকে খুব এগুলো করতাম, গুলাদি। হ্যাঁ, এবার তো এইরকম একটা ক্যাম্পেইনিং তখন আমার অনেক ছোট, মানে আমি বলছি 2000 সালের সময়কার কথা, এটা স্কুলের সদ্য টিনেজ হইনি তখন, এইরকম সময়ের কথা। তো আমরা এরকম অ্যাওয়ারনেসের ক্যাম্পেইনিং অনেক দেখেছি, অনেক সিনেমা হয়ে গেছে প্রচুর, মানে একদম মেইন স্ট্রিম আর্টিস্ট সালমান খান এরকম একটি সিনেমা করে দিয়েছে এইচআইভি পজিটিভ নিয়ে, তাকে মানে ব্যাকইয়ার্ডে পাঠিয়ে দেওয়া একদম এরকম মানুষকে। তো এরকম প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়েছে। কিন্তু এই অ্যাওয়ারনেসের কথা আমরা বলি, কিন্তু এইচআইভি তো আদতে একটা কন্টেজিয়াস বিষয়, এটা মানে ছড়ায়,
এটা এরকম একটা ব্যাপার। তো তাতে আমার সামনের যিনি মানুষ আছেন তার কিছু সাবধানতা অবলম্বন করাটা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু চাইবেনি যারা, আমি যদি এইচআইভি পজিটিভ হই, আমার সামনে তুমি বসে আছো, তুমি চাইবে আচ্ছা আমার একটু সাবধান হয়ে এর সাথে মেলামেশা করা উচিত বা আমার সাবধানতা অবলম্বন করা উচিত, আমি এইটা করতে পারি, এইটা করতে পারি না। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সাবধানতা অবলম্বন করতে যাওয়াটা। এ নিয়ে কোনো রকম মানে আমার কোনো প্রশ্ন নেই। আমি নিজেকে ভালো রাখবো, নিজেকে সুস্থ রাখবো, এটা প্রত্যেকটা মানুষই চাইবে। সেখানে পরিষ্কার করে জেনে নেওয়া উচিত কি করলে এইচআইভি হয়, কি করলে এইচআইভি হয়। প্রথম কথা হচ্ছে সেফ সেক্স, যে আমি আমার যার সঙ্গে সেক্স করবো আমার একজনই পার্টনার হবে, একাধিক পার্টনারের কাছে না যাওয়াই ভালো। যদিও বা কেউ যান, তাকে কন্ডমটি ইউজ করতে হবে, সেফ সেক্স প্র্যাকটিস করতে হবে। এটা গেল এক। দুই, আমরা যারা সুস্থ মানুষ, আমাদের তো অসুস্থতা হয়, আমাকে সতর্ক থাকতে হবে যে যখন আমি যে কোনো কারণে ব্লাড দিচ্ছি অথবা ব্লাড নিচ্ছি, নিডলটা যেন সিল প্যাক থেকে খুলে দেওয়া হয়। রক্ত এবং স্পাম ছাড়া এইচআইভি ছড়ানোর আর কোনো সম্ভাবনা নেই। আমরা যারা সেলুনে সেভ করতে যাই বা তোমরা যারা নানান সময় বিউটি পার্লারে যাও, সেখানে যদি তোমরা কোনো কারণে ব্লেড বা কিছু বা আমরা ব্লেড বা কিছু ইউজ করি, সেটা যেন নতুন হয়, নিজেরটা নিয়ে যাওয়াই ভালো। এইটুকু সাবধানতা ছাড়া আর কোনো সাবধানতা আমাদের। আর একটা জিনিস করছে, যেটা আমি বললাম নিডল, কিন্তু পশ্চিমবঙ্গে ড্রাগ, নর্থ ইস্টে যেমন ওটা অনেক বেশি, আমরা নর্থ ইস্টের ক্ষেত্রে ওটা বলি যে এখানে ড্রাগ অ্যাডিক্টেড মানুষ যারা, যেহেতু একই নিডল ব্যবহার করে, সেই জন্য ওখানেও একটা সম্ভাবনা থাকে। নর্থ ইস্টে একটা বড় প্রবলেম, পশ্চিমবঙ্গে অফকোর্স এই প্রবলেমটা অনেক কম। তো সেক্ষেত্রে এই তিনটে বিষয় ছাড়া আর কোনোভাবেই আদার্স সাবধানতা অবলম্বন করার, ইভেন ধরো একজন এইচআইভি পজিটিভ মানুষ, তার টি শার্টটাও যদি আমি পরি, আমার এইচআইভি হয়ে যাবে না। যদি এক কফিতে চা খাই, আমার নট অনলি দ্যাট, আমরা যদি এক থালায় ভাত খাই, এক চামচে ধরো আমরা স্যুপ খাচ্ছি, এইচআইভি মানুষটি এক চামচে খেলো, আমি এক চামচে খেলাম, সেটা হয় না। আমি উদাহরণ, তাহলে গত 26 বছরে প্রথম এইচআইভি হ্যাঁ, এরা অর্ধেক ক্যাডবেরি খাচ্ছে, অর্ধেক ক্যাডবেরি আমি খেয়ে নিচ্ছি, মানে নট অনলি আমরা যারা সহকর্মীরা আছে, অর্থাৎ স্যালাইভারি ট্রান্সমিশন হয় না। অর্থাৎ এই জায়গা থেকে আমাদের, ওরা যখন ছোট ছিল কতবার আমার কোলে হিসি পটি করেছে, কোথাও কোনো রকম সমস্যা নেই। কাজে এইটা হচ্ছে, এটা অনেক মানুষ জানেন, মানে এটা নিয়ে ওই এখন আর সেই নয়। রক্তদান আন্দোলনের সময়ও এটাতে খুব সতর্ক থাকা উচিত, এইটা একটা বড় বিষয়, এটা বড় উচিত। কিন্তু আমাদের ব্লাড ব্যাংক গুলো তারা ম্যান্ডেটরি কতগুলো টেস্ট করে নেয়। হ্যাঁ, এটা করা উচিত। মানে এরকম অনেক কেস দেখা গেছে যে ব্লাড নেওয়ার পরে তার এইচআইভি পজিটিভ হয়েছে। এটা একটা বিষয়, কারণ এখন অ্যাজ পার সি লাইসেন্স, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স, যে কোনো হসপিটালের ইনহাউস পেশেন্টের ক্ষেত্রে যাকে ভর্তি হতে হয়, তার ক্ষেত্রে সেরোলজি টেস্ট হচ্ছে ম্যান্ডেটরি। ধরো তোমার একটা অপারেশন হবে, অপারেশন হওয়ার আগে তোমার কিন্তু এইচআইভি সহ আরো কিছু কিছু টেস্ট করে নেওয়া হয়। তা এইচআইভি নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। এবং আমি বললামই কি করলে এইচআইভি হয় আর কি করলে এইচআইভি হয় না। মানুষকে সচেতন থাকতে হবে, আর নিজে সুস্থ থাকবে, নিজের সাবধানতা অবলম্বন করবে, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যে মানুষটি, তাকে একটু সাহায্য করলে, তার হাতটা একটু শক্ত করে ধরলে, সে তোমার আমার সহনাগরিক হতে পারে, তার এইচআইভি আছে বলে তাকে দুচ্ছাই করে এই সমাজ তাকে ধরে ঠেলে ধরবে, তার দায় কিন্তু আমাদেরই। এটা আমরা যারা সুস্থ মানুষ, আমরা যারা নিজেদের সচেতন মানুষ বলে দাবি করি, এ দায়িত্ব আমাদের নিতে হবে। তো এই দায়িত্ব নিতে নিতে যেটা মানে আগে বলছিলে, সেটা হচ্ছে যে আপন ঘরের কথা, তারপর অফারের ব্যাপারে। অফারটা আমি জানি বলে বলছি, তুমি অফারের ব্যাপারে কিছু বলো। অফারের ব্যাপারে হচ্ছে, অফার একটা অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস ইন রিসোর্সেস রিসোর্সেস। আচ্ছা, আমি প্রায় 6.5 বছর ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার ছিলাম। তুমি যে সময়টা বললে, তুমি এখন 2000 সালের কথা বলছো, তা আমার মনে হয়েছে যে এটা একটা কমপ্লিটলি ভলান্টারি অর্গানাইজেশন, এবং এই অর্গানাইজেশন 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে নিঃস্বার্থ বন্ধুত্ব, জন্য অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস, এনার্জিজ, আমার কাজ করার যে শক্তি,
মানুষের জন্য ভাবনা চিন্তা করার যে রসদ, আমার মনের মধ্যে অফুরন্ত শক্তি না থাকলে, যে শক্তি আত্মা থেকে আসে, সেই শক্তি আর রিসোর্সেস মানে অফকোর্স আমি শুধু ফাইন্যান্সিয়াল রিসোর্সের কথা বলছি না, হিউম্যান রিসোর্স হতে পারে, ন্যাচারাল রিসোর্স হতে পারে। আমাদের ছেলেমেয়েরা আমাদের বড় হয়েছে ব্যবহার করা পুরনো জামা কাপড় পরে। আমার স্বীকার করতে দ্বিধা নেই, 38 বছরের অর্গানাইজেশন এখনো আজকে দাঁড়িয়ে বলছি একটা পয়সা সরকারি অনুদান পায় না। 2-4 বার চেষ্টা করেছিলাম, পাইনি, হয়তো আমাদের যোগ্যতা নেই। সরকার বেস্ট ইনস্টিটিউশন বলে অ্যাওয়ার্ড দিয়েছে 2-4 বার, আমার কতগুলো ব্যক্তিগত সম্মান টম্মান জুটেছে, কিন্তু অনুদান নেই। তখন আমি কি ভাবলাম, অনেক মানুষকে কি করে যুক্ত করতে হবে। এই আমি বলি, আমি সোসাইটিতে ঠিক যে জায়গাটায় অবস্থান করি, এটা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আমি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে নই, আর আমার মধ্যে ধর্মকর্মটা কম আসে, আমি কোনো স্পিরিচুয়াল অর্গানাইজেশনের সঙ্গেও সেভাবে সরাসরি গুরুদেবের পার্টনার। স্বাভাবিকভাবেই আমি, আমাদের প্রায় 3200 বন্ধু আছেন, তারা ওই আমরা যেন মান্থলি গ্রসারি করি না, তো চবনপ্রাশ কিনি, পোস্ত কিনি, মুসুর ডাল, মুগ ডাল, এগুলো যখন কেনা হয়, তখন এই বাচ্চাদের জন্য আলাদা করে 500টা টাকা ওরা পাঠিয়ে দেয়। কেউ মাসে 500 টাকাও পাঠান, কেউ মাসে 2000 টাকাও পাঠান। মানুষকে অংশগ্রহণের সুযোগটা দিতে হবে, সেটা শুধু টাকা পয়সা নয়। তোমার শুনলে ভালো লাগবে, এখন প্রায় 100 দিনেরও বেশি আমাদের একটা প্রোগ্রাম আছে, স্পন্সরে লাঞ্চ। ধরো আমরা যদি রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের নিয়ে খেতে যাই, 10-15-20 হাজার টাকা এমনি খরচা হয়ে যাবে। তুমি তোমার প্রিয়জনের জন্মদিন আমাদের আনন্দ করে এসে করতে পারো। হয়তো বাবা মা চলে গেছেন, খুব ভালোবাসতাম, বাবা মার একটা চলে যাওয়ার দিন বা জন্মদিন, মেমোরেবল ডে। এখন 100 জনের বেশি মানুষ, 150 জনের বেশি মানুষ বাচ্চাদের সঙ্গে এসে খাওয়া দাওয়া করে। দুটো জিনিস হচ্ছে, এক, প্রতিষ্ঠান চালাতে গেলে কিছুটা অর্থনৈতিক রসদ দরকার, সেটা হয়ে যায়। দুই, ওই মানুষটি এসে কিন্তু এইচআইভি পজিটিভ বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া করছে, অর্থাৎ তিনি সচেতনভাবে এসে ওদের সাথে যুক্ত করছেন, ফেসবুকে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, তার দৌলতে আরো 10টা মানুষ সচেতন হচ্ছে। তা আমি মনে করি এটা একটা মানুষের অর্গানাইজেশন, অনেক মানুষ যদি পার্টিসিপেট করেন তাহলে ডেফিনেটলি এটার একটা সাস্টেনেবিলিটি আসে। আর এই ধরনের ফিল্যান্থ্রপির ক্ষেত্রে যত মানুষ অংশগ্রহণ করবেন, পার্টিসিপেশনটাই কিন্তু সাস্টেনেবিলিটি। হ্যাঁ, একদম এইভাবেই চলছে। তুমি যখন বললে যে অফার মূলত 3 ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করে, এক এইচআইভি পজিটিভ, 2 হচ্ছে তোমার যারা মেন্টালি চ্যালেঞ্জ যারা, তারা, আর 3 হচ্ছে সোশ্যালি অরফান। এই মানে এটা দিয়ে শুরু, ওই যে বলছিলাম না, আমরা যখন রেলওয়ে প্ল্যাটফর্মের কাজটা শুরু করি, তখন আমরা 17টা ফুটপাতের পাঠশালা বলে স্কুল চালাতাম। আমাদের কাজ ছিল দুটো কাজ, একটা হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার জন্য তাকে তৈরি করে দেওয়া, আর দ্বিতীয় কাজটা ছিল সে যাতে স্কুল থেকে ড্রপ আউট না হয় তার জন্য সতর্ক দৃষ্টি রাখা, টিউটোরিয়াল সমেত, তার চিকিৎসা সমেত তাকে সবটা সাপোর্ট দেওয়া। তার একটা কারণ হচ্ছে এরা সবাই ফার্স্ট জেনারেশন অফ লার্নার, এদের বাবা মা হয়তো ফিজিক্যালি আছে কিন্তু হয় ভিক্ষে করেন অথবা কোনো রেড লাইট এরিয়ায় থাকেন। মানে দেখো, যে কোনো বাবা মার কাছেই সন্তান, তা সেই বাবা মাকে যদি একটু সমর্থন করা যায় যে তোমার শিশুটিকে স্কুলে পাঠিয়ে, কলেজে পাঠিয়ে বড় করলে, কে না বলতে পারে এই শিশুটি তোমার ভবিষ্যতে তোমার দুঃখ দারিদ্র সময়টা। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমরা সেই বাচ্চাগুলিকে সোশ্যালি অরফান বলি, যারা বাবা মা থেকেও যাদের থেকে প্যারেন্টিয়াল কেয়ারটা পায় না। বাবা মা প্ল্যাটফর্মে থাকে, নয়তো কাগজ কোরানো বা রিক্সা চালানো, তাকে ছেলে মেয়েকে সময় দেওয়ার বা ছেলে মেয়ের ভাবনা চিন্তা করার জন্য যে মেধা বা যে বুদ্ধিটা থাকা দরকার, সেটা হয়তো তিনি প্রয়োগ করছেন না। তিনি জানেন আমিও কাগজ কুড়িয়ে খাই, আমার 5টা ছেলে মেয়েও কাগজ কুড়িয়ে খায়, তা তো হতে পারে না। এটা তো সামাজিকভাবে আমাদের, দেখো তুমি যদি অন্যভাবে দেখো, তুমি ধরো আমি দমদমের কথাই বলছি বা শিয়ালদার কথাই বলছি বা ডানকুনি স্টেশনের কথা ধরো, তুমি ট্রেনের একটা টিকিট কেটেছো,
তার মানে তোমার রাইটসের মধ্যে পড়ে টিকিটটা যখন তুমি কেটেছো রেল কর্তৃপক্ষ তোমাকে একটা পরিচ্ছন্ন টয়লেট দেবে, একটা পরিশুদ্ধ পানীয় জল দেবে, তোমার ট্রেন আসতে দেরি হচ্ছে, তুমি ওয়াশরুমে গিয়ে দেখলে ওয়াশরুমটা নরকের মতো নোংরা হয়ে আছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমরা দেখেছি, আমরা ধরেই নিয়েছি যে রেলওয়ে প্ল্যাটফর্মের ওখানে বাথরুম টাথরুম করতে গেলে বাবা ইনফেকশন হয়ে যাবে, যাবো না। কিন্তু তুমি তো পয়সা দিয়ে টিকিটটা কেটেছো, এটা তোমার নাগরিক অধিকার যে আমার টয়লেটটা পরিষ্কার থাকবে। টয়লেটটা পরিষ্কার করার উপায় নেই, তার কারণ ওপেন প্ল্যাটফর্ম। যে কেউ এসে, আমার কত বাচ্চা বলেছে যে ভাই দিব্যি তো ছিলুম, কেন তুমি নিয়ে নে আমাদের, কেন কোমরে পটি করতে শেখালি, কেন পাকার তলায় থাকতে শেখালি। দিব্যি ছিলুম, রেল লাইনের ধারে পটি করতুম, ফ্রিতে খাবার জল পেতুম, ভিক্ষে করে খেতুম, স্বাধীন জীবন ছিল। তুমি যদি ওই অ্যাসপেক্টে ভাবো, এমন করে ডিজাইনটা করতে হবে যাতে ওকে বোঝাতে হবে যে না না না, তুমি আমাদের সমাজেরই একজন, এইটুকু তোমারও প্রাপ্য, তোমার একটা সেল্টার প্রাপ্য, তোমার প্রাইমারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশনটা রাষ্ট্রের দায়িত্ব। আমি তোমাকে হেল্প করতে পারি, তুমি কি করে পৌঁছবে, ঠিক আছে? তাই এখানে একটা কথা না বললে হয় না যে আমাদের মানে বাচ্চাদের এটা বোঝানো যে রাষ্ট্রের দায়িত্ব, তোমারও দায়িত্ব। না, শুধু বাচ্চাদের বোঝালে হবে না, পলিটিশিয়ানদেরও বোঝাতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব, নইলে কোনোদিন ভালো হবে না। ওরা জানে আরে বাবা আমাদের সব থেকে আমাদের সম্পর্কে বড় কমপ্লেন কি, এটা নাকি আমাদের জীবিকা, আমরা বিদেশ থেকে কোটি কোটি টাকা পাই। আচ্ছা, পলিটিশিয়ানদের গুডউইলটা বুঝতে হবে, লোকাল কাউন্সিলরকেও বুঝতে হবে যে একটা বাচ্চা যদি বাবা মা না থাকে তাহলে সে সিডব্লিউসি কি করে আমি বাচ্চাটা, আমার পাড়ার বাচ্চাটাকে আমি সঠিক হোমে গিয়ে কিভাবে সরকারি নিয়ম নীতি মেনে, সমস্ত সুযোগ সুবিধা আছে। অর্থাৎ এটা আমার মনে হয় এটা সামাজিক কাজ, এবং সেখানে যদি রাজনীতিবিদরাও আর একটু এগিয়ে আসেন, কারণ রাজনীতিবিদদের প্রভাব প্রতিপত্তি থাকে, তো তারপর পার্ট তারা যদি পলিটিক্যাল উইলটা যদি থাকে তাহলে কিন্তু অনেক অংশেই দেখবে রাজনীতিবিদরা একটু লোক বল নিয়ে যদি বলকে বলে তোমার মতের বিরুদ্ধে হলেও তুমি ব্যাপারটা মেনে নাও, ঠিক আছে দেখা যাক, বলছেন যখন দেখা যাক। তাদেরও একটা দায়িত্ব আছে। এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার, প্রাইমারি স্কুলের টিচার থেকে কলেজের টিচার, সরকারি চিকিৎসক থেকে যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, একজন সামান্য সোশ্যাল এন্টারপ্রেনার তার থেকে শুরু করে যে কর্পোরেটের লিডার, প্রত্যেকের দায়িত্ব আছে। এটা যদি সবাই মিলে করি তাহলে প্রতিদিনের জীবনটা জীবনানন্দ বা রবীন্দ্রনাথের কবিতার মতো হতেই পারে। এই বাচ্চারা এই এত কিছুর মধ্যে দিয়ে যায়, এত শারীরিক অসুস্থতা থাকে, তারপর হচ্ছে একটা মানসিক চাপ বাচ্চাদের। এই যে কিছু ক্ষেত্রে বাচ্চাদের যে মানসিক ক্ষতর জায়গায় তৈরি, বাচ্চা হোক বা বড় হোক যেই হোক, হঠাৎ করে কাউকে একঘরে করে দেওয়া, কাউকে অচ্ছুতের মতন ব্যবহার করা, এগুলো তো অনেক মানসিক ক্ষতর জায়গা তৈরি হয়। এই ক্ষতর প্রলেপ দেওয়া বা এই যে ক্ষতিটা হয়ে যায়, মানসিক ক্ষতিটা হয়ে যায়, আমরা তো অনেকেই ভাবে যে শারীরিক ক্ষতি হচ্ছে না তো কি হয়েছে, মানে মনের ভেতরের ক্ষতিটা বাইরে থেকে কেউ দেখতে যায় না, হেঁটে চলে বেড়াচ্ছে মানে সে খুব ভালো আছে, কিন্তু তারপরে এই যে ক্ষতি হয় এই বাচ্চাদের বা এই ছেলে মেয়েদের, এটা কি পূরণ করা সম্ভব হয়? অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। যেমন ধরো যে মেন্টাল ইলনেস ওদের মধ্যে একটা তৈরি হয়। আমি এক্ষুনি মুড সুইং এর কথা বলছি, কিন্তু আমাদের ট্রেন্ড সাইকোলজিস্ট আছে, কাউন্সিলাররা আছে, আর এই কাজ করতে করতে আমিও ওদের সাথে কথা বলতে খুব পছন্দ করি। কারণ কখনো উঁচু গলায়, কখনো নিচু গলায়, কখনো জাপটে ধরে, হ্যাঁ, যে এই যে আমার বাঁ হাতে বোধহয় এখনো জয়ের গায়ের ঘামের গন্ধ বেরোচ্ছে, ঘেমে চুপচুপে করে আছে। কিন্তু যেটা আমি বারবার বলতে চাই, ভালোবেসে ওদের জড়িয়ে ধরতে হবে, ভালোবেসে পিঠে হাত রাখতে হবে। ওরা ভুল বুঝছে তো। এখন একটা হচ্ছে দেখো অ্যাডোলেসেন্ট হেলথ একটা বড় সমস্যা, আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না আমরা কিভাবে ওটা হ্যান্ডেল করব। আচ্ছা, এইবারে এখন যারা জেন জি তাদের তো খুবই সমস্যা। রোজির প্রতিদিন প্রেমিকা প্রেমিক বদল হয়, হ্যাঁ, ফেসবুকে নাকি প্রেম হয়ে যাচ্ছে, আসমারও তাই, শবনমটা আমার লক্ষ্মী মেয়ে। তা এটা থাকবে, এটা ওদের দোষ নয়, আমি মনে করি এটা আমাদের দোষ। আমি ওদের সঠিকভাবে পথ দেখাতে পারছি না, কখনো চিৎকার করি, কখনো বকি, কখনো ভালোবাসি, কিন্তু ওদেরকে বড় করা মানে 18 বছর অব্দি কি একটা সুবিধা আছে বলতো? 18 বছর সুবিধা হচ্ছে ওরা খুব অবিডিয়েন্ট থাকে। যেই 18 বছরের পরে সরকার হাতে একটা ট্যাব আর একটা ফোন দিয়ে দিল, মোটামুটি আমার রাতের ঘুম উড়ে গেল। এবং সেখানে আমরা চেষ্টা করছি যে
আমাদের ট্রেন্ড সাইকোলজিস্ট এবং আমাদের যারা কেয়ার গিভার্স আছে তাদেরকেও বাচ্চারা যাতে কন্টিনিউয়াস তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা হয়, যারা যাতে বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলবে, কিভাবে বিহেভ করবে, কেমন করে এগোবো আমরা, তারও একটা রূপরেখা তৈরি করা। কিন্তু আমি আলোচনার শুরুতেই বলেছি এটা পুরোটাই ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করতে হয়। আমি একটু জয়কে বকলাম, জয় পিঠে ব্যাগটা নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, জয় তো ঘুরে বেড়াচ্ছে, তখন আমার তো টেনশন হচ্ছে, ফোন করছি, ফোনে সুইচ অফ। যা বলবো তাই না, খুঁজে বার করতে হবে যে ওদের সমস্যাটা কোথায় হচ্ছে। দেখো আমরা তো প্রিভিলেজ, এবার ওদের সমস্যাটা খুঁজে বার করা, কখনো জিতবো কখনো হারবো, কিন্তু চেষ্টার ত্রুটি যেন না থাকে, এই জায়গাটা করতে হবে। তো আমি মানে একদম র্যাপ আপ করবো গোটা ব্যাপারটা। মানে দুটো কথা, মানে এই যে বলছিলে তুমি এই কিছু এইরকম মুড সুইংস, তারপর একটু বকা খেয়ে বেরিয়ে গেল ব্যাগ নিয়ে, অনেক ঝড়ঝাপটা বা এই আবাসিক যারা থাকে, যারা আবাসিক বা আবাসিক নয়, এই বারবার একই প্রশ্নের মুখে আমাদের এই সমাজে এসে দাঁড়াতে হয় যে আমাদেরকে সমাজ কি, মানে আমি আমাদের বলেই বললাম, মানে আমি একটা পার্ট, আমার একটা পার্ট হিসেবে বললাম, আমার সোসাইটির পার্ট না, আমি মোটামুটি এই বাচ্চাদের পার্ট হিসেবেই বলছি, এই ছেলেমেয়েদের পার্ট হিসেবেই বলছি। আমাদেরকে আমরা যারা এরকম HIV পজিটিভ যারা, তাদের তো সমাজের কাছ থেকে অনেকগুলো জিনিস, মানে অনেক সেটব্যাকস পেতে হয়, মানে যেগুলো আমাদের ধাক্কা খেতে হয়। তো তারপরে এই আমাদের স্বাভাবিক জীবনে ঘুরে বেড়ানো, স্বাভাবিকভাবে একটা জীবনযাপন করা পসিবিলিটি কতটা হয়, নাকি মানে কেউ মানে স্বাভাবিক জীবনযাপন থেকে বেরিয়েও যায়? দেখো আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে স্বাভাবিক জীবনযাপন থেকে বেরোনোর কোনো সুযোগ পেলে ওরা কিন্তু বেরিয়ে যাবে। যেমন ধরো আমার এখানে প্রচুর হোমে একসাথে বড় হয়েছে, তারপর বিয়ে থা করে সংসার করছে, সন্তানের বাবা মা হয়েছে, এরকম উদাহরণও যেমন আছে। আবার এখান থেকে নিজের মতন করে বেরিয়ে গিয়ে হি ইজ নো মোর, এরকম ঘটনাও ঘটেছে। সেই জায়গাতে আমাদের অনেক বেশি সংবেদনশীল থাকতে হবে। আমি সমাজের কথাই বলছি, আমাদের সমাজের কথাই বলছি। যেমন ধরো যে আমি দুটো জিনিস ভাবি, এটা হচ্ছে এদের মধ্যে সেই স্বামীজির কথায় মানে প্রচুর শক্তি আছে, তোমাকে ওই শক্তিটা একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। ওদের মধ্যে যেই মুহূর্তে কনফিডেন্সটা বিল্ড হয়ে যায় যে ইয়েস আমি পারি, যেটা হয়ে যায় সুকান্ত বাইক নিয়ে দৌড়চ্ছে, আজকে এই ব্যাংক তো ওই ব্যাংক, মানে ব্যাংকের ম্যানেজারের মাথা খারাপ হয়ে যায় যে সফটওয়্যারটা ঠিক না হলে আমার সিস্টেম নিয়ে আমার কাস্টমার জমে যাচ্ছে, ও ব্যাংকের সফটওয়্যারগুলো ঠিক করে। তাহলে ওর ওই কনফিডেন্সটা চলে এসছে, বিয়ে থা করে সংসারে করছে, অনেকেরই আসেনি। দেখবে সেই জন্যই আমরা এই ক্যাফেটেরিয়ার দেয়ালে আন্তর্জাতিকভাবে যারা খ্যাতিবান মানুষ কিন্তু HIV পজিটিভ তাদের কিছু স্টোরি এখানে রেখেছি। তার কারণ হচ্ছে সাধারণ একজন মানুষের যা যা সম্ভাবনা থাকে আমার ছেলেদের মধ্যে সেই সম্ভাবনা সব আছে। এবারে একটা সুস্থ মানুষও তো জীবনে হতাশ হয়ে পড়ে, মেন্টাল অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ সেটা খুব স্বাভাবিকভাবে দেখতে হবে, স্বাভাবিকভাবে দেখতে হবে। তার সঙ্গে HIV কোনো সম্পর্ক নেই। আমার বুঝতে হবে যে এই ছেলেটি রোজ কেন ক্লাসে আসছে না, তাহলে তার কি সমস্যা হচ্ছে, সেই HIV পজিটিভ হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা আছে, যেমন ওরা যখন স্কুলে যেত ক্লাস টিচারকে আমরা কমিউনিকেট করতাম ঠিক মতো হোমওয়ার্কটা করছে কিনা, ওর মধ্যে কোনো অস্বাভাবিক বিহেভিয়ার দেখছেন কিনা, বা বন্ধুদের সঙ্গে কিরকম রিয়াক্ট করছে, এইগুলোর দিকে আমাদের নজর থাকে। কিন্তু আবারও বলছি যে ওদের বড় করার ক্ষেত্রে, যে কোনো অরফ্যান বাচ্চাকে বড় করার ক্ষেত্রে ওরা যখন 18, 19, 20 বছরে চলে যায়, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে শহরের বাইরে যারা অরফ্যানেজ চালান, তাদের সাথেও কথা বলে দেখেছি, তাদের বাচ্চারা কেউ HIV পজিটিভ নয়। কিন্তু এই যে চ্যালেঞ্জেসগুলো আসছে এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। মানে আমারও একটা সময় মনে হয়েছিল 18, 19 বছরে আমার বাবা মামায় দেখছেন আমি আলাদা থাকবো, আমি একা থাকবো, হ্যাঁ আমার কলেজের বন্ধু বান্ধবী ভালো, আমি কমিউন করে থাকবো। হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে আমার ইচ্ছে যে আমরা বড় হবো, সবাই একই খবরের কাগজ পড়বো, একই চায়ের দোকানে চা খাবো, একই খাবার খাবো। তারপর দেখলাম না, বাস্তবটা অন্যরকম। তা সেটা থাকবে, সেটা খুব স্বাভাবিক।
কিন্তু আমি মনে করি না যে আমি বিরাট একটা কোনো কাজ করছি। আমি মনে করি একটাই, যে যার প্রয়োজন তার হাতটা যদি শক্ত করে ধরে তাকে রবীন্দ্র সদন বা নন্দনটা দেখাতে পারি, তাকে যদি একাডেমিতে একটা নাটক দেখাতে পারি, তাহলে সেটা আমি একদম নিজের জন্য কাজ করছি, আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করছি। অর্থাৎ আমি ওদের কাছে কৃতজ্ঞ, ওরা যতটা না আমার কাছে কৃতজ্ঞ, যে কোনো পথ দিয়েই হোক ওদের কাছে এসে পড়েছি এবং ওদের সঙ্গে নিয়ে চলছি। ওরা যে সুযোগটা আমায় করে দিয়েছে, আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম, আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই অল চিলড্রেন। আচ্ছা, বাচ্চাদের নিয়ে অফার, তারপর ক্যাফে পজিটিভ, কিছু কিছু জায়গায় সমস্যার কথা বললে, যেমন সরকারি অনুদান আসে না, তো এর পরবর্তী প্ল্যানিং কি? রাইট, আমরা দুটো জিনিস করছি। একটা জিনিস হচ্ছে যে ওরা যে বাড়িতে বড় হয়েছে, একটা 50 কাঠা জমির উপর দুটো বাড়ি, আমরা মেয়েদের একটা আলাদা বাড়ি বানাচ্ছি। আফটার কেয়ারে অনেক বাচ্চা চলে গেছে, কেউ কেউ নিজে নিজে বাড়ি ভাড়া করে থাকছে। আমরা একটা 100 বেডের ফ্রি হসপিটাল করছি, মূলত এইচআইভি পজিটিভ মানুষদের জন্য, মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চাদের জন্য, আর থ্যালাসেমিক বাচ্চাদের ব্লাড ট্রান্সফিউশনের জন্য। এইটা একটা আমাদের সব যদি ঠিক থাকে আমরা 2024-এই হসপিটালটা শুরু করে ফেলবো। আর এর বাইরে আমরা আরেকটা বড় কাজ করার চেষ্টা করছি, স্বামী বিবেকানন্দ রুরাল হেলথ কেয়ার ইনিশিয়েটিভ বলে, যেটা হচ্ছে সেটা একেবারে অন্য দিক, অন্য একটা আলোচনায় বোঝা যাবে। একটা মানুষ যদি নিজের শরীরকে ভালোবাসে, সে যদি স্বাভাবিকভাবে, ওটা প্রিভেন্টিভ এবং কিউরেটিভ মেজারেই হবে, প্লাস কিছুটা হসপিটাল নেটওয়ার্কিং হবে। আমরা বছরে প্রায় 50,000-এরও বেশি মানুষকে স্বাস্থ্য সচেতনতার একটা কাজ শুরু করছি। অফারের 4-5টা প্রজেক্ট, আপনজন, আনন্দঘর, যেটা হসপিটালটার কথা বললাম, সেন্টার ফর অপরচুনিস্টিক ইনফেকশন, অফকোর্স ক্যাফে পজিটিভ, আর এর সঙ্গে স্বামী বিবেকানন্দ রুরাল হেলথ কেয়ার ইনিশিয়েটিভ, যেখানে আমরা মূলত আদিবাসী গরিব মানুষ, সরকারি হসপিটালে ধরো আমার যে সাপোর্ট স্টাফ, তার একটা কিছু হলো, সে হয়তো সরকারি হসপিটালে ফ্লোরে ভর্তি হলো, ফোন টোন করলাম, যোগাযোগ করে তাকে আমি আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে ট্রলি অব্দি তুলতে পারলাম। সমাজের এমন মানুষ আছে তার ওই ইনফ্লুয়েন্সারও কেউ নেই, তাদেরকে একটু হেলথ কেয়ার প্রোগ্রামের মধ্যে আনা একটা বড় স্বপ্ন আমি দেখছি, দেখা যাক কি হয়। অনেকক্ষণ কথা হয়েছে। আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে। আমি ছোট থেকে গায়িকা হতে চেয়েছি, গান গাইতে চেয়েছি, হয়েছি। অনেক বন্ধু আছে আমার যে মাস্টার হতে চেয়েছিল, এখন হতে পারেনি এখনো পর্যন্ত। অনেকে আছে যারা ডাক্তার হতে চেয়েছিল, ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, উকিল হয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী অমলকান্তি কবিতায় বলেছিলেন, এইরকমই কিছু কথা বলেছিলেন। সেখানে বলেছিলেন অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, কিন্তু অফার অনেক বাচ্চার জীবনে আলো হতে পেরেছে। তো অনেক ধন্যবাদ কল্লোলদাকে, এবং অনেক ধন্যবাদ এই ইনিশিয়েটিভকে, এই সংস্থাকে, এই প্রতিষ্ঠানকে, যারা এত বাচ্চার জীবনে আলো হয়ে এলেন। এই আমাদের যা কথোপকথনের সেশন, আমাদের যা কথা, আমরা এখানেই আজকে শেষ করছি। পরের অন্য কোনো সেগমেন্টে এরকম কোনো বিষয় নিয়ে আবার না হয় দেখা হবে।